এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সকালের আমি রংপুর জেলা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে স্যার আপনার সঙ্গে আছি। স্বর্ণধন স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখানে উপাধ্যক্ষ হিসাবে আপনি জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনি চ্যানেল 99-এ তুলে ধরবেন এবং জাতীয় পত্রিকায় তুলে ধরবেন। আমি সাংবাদিক পরাশে আপনার সঙ্গে আছি। সম্মানিত স্যার। জি, ধন্যবাদ। আসলে আমি ভাইস প্রেসিডেন্ট মৌবাদী 2017 সাল থেকে। নিঃসন্দেহে এটা তো একটা বড় দায়িত্ব। এই দায়িত্ব থেকে প্রতিষ্ঠার জন্য কিছু করা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান করার জন্য এই প্রতিষ্ঠার জন্য নিজেকে বিলিয়ে দিয়ে শিক্ষার্থীদের জন্য এই প্রতিষ্ঠান করতে পারে আমি নিজেকে গর্বিত মনে করি। আপনাকে ধন্যবাদ 99 এবং আলোকিত সকালে। স্যার, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে যে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টের কী ধরনের পারফরমেন্স থাকা দরকার? আমার দেখা আলোচিত কিংবদন্তি ভাইস প্রিন্সিপাল স্যার সেলিম আহমেদ স্যার। ধন্যবাদ। আসলে একজন ভালো শিক্ষার্থী শুধু ভালো রেজাল্ট করে ভালো শিক্ষার্থী হওয়া যায় না, আর একজন ভালো শিক্ষার্থীর যে প্রতিটা গুণ আছে সেই গুণগুলো থাকতে হবে। এর পাশাপাশি শুধু স্কুলের উপর নির্ভর করলে বা শিক্ষকের উপর নির্ভর করলে হবে না। একজন শিক্ষার্থীকে ভালো শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে গেলে যে প্রাথমিক যে শিক্ষা যারা দেয় ভাষায় বাবা মা, তাদেরকে আগে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, তাদেরকে আলোকিত মানুষ হতে হবে। তারপরে আমরা প্রতিষ্ঠানে আমাদের এখানে দেখেন বাচ্চারা তো থাকে বেসিক্যালি 6 ঘন্টা, হ্যাঁ, বাকিটা আমরা তো গাইডলাইনগুলো দিই। তারপরে আমাদের বিশেষিত প্রতিষ্ঠান আপনারা জানেন যে আমরা অন্য প্রতিষ্ঠান থেকে আমাদের যে পড়াশোনাটা একটু ব্যতিক্রম, আমরা পড়াশোনার পাশাপাশি যে এক্সট্রা কারিকুলাম, কারিকুলাম সবগুলো আমরা মেনটেন করি। যে একজন শিক্ষার্থী শুধু খাতা কলমের পড়াশোনা করলে হবে না, যে তার জন্য অন্যান্য যে যোগ্যতাগুলো, বৈশিষ্ট্যগুলো এগুলো যেন তার মধ্যে থাকে, আমরা সেভাবে আসলে তাদেরকে গড়ে তুলি। বিশেষ করে যারা ভালো তাদের প্রতি আমরা আরও ভালো কেয়ার নিই, যারা দুর্বল তাদের প্রতি আমরা এক্সট্রা কেয়ার নিই। যে এই সব মিলে আমরা মনে করি যে আমাদের পুলিশ লাইন, স্কুল অ্যান্ড কলেজ ভালো মন্দ দুটোই মিলে ভালো চলছে। স্যার, খুব সুন্দরভাবে আপনি প্রস্তাবনা তুলে ধরেছেন। মানে টিমের সমন্বয়ে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি, যাতে এটা ত্রিভুজ আকারে জিনিসটাকে আপনি লোকেশন করেছেন। এই জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একটি হচ্ছে টিচার, এক বাহু, আরেক বাহু হচ্ছে প্যারেন্টস, আরেক বাহু হচ্ছে যে স্টুডেন্ট। তিনের সমন্বয় মিলে গেলে যে ত্রিভুজ হয়, তদ্রুপ 3টি কমপ্লিমেন্টস মিলে গেলে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি। সম্মানিত প্রিন্সিপাল স্যার, আপনার এক্সাম্পলটা তুলে ধরা, ভাইস প্রিন্সিপাল স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি তিনের সমন্বয় নিয়ে যে কথাটা বললেন এবং আপনার সাথে আমি সহমত পোষণ করছি। একটা স্টুডেন্ট সাধারণত একটা ক্যাম্পাসের মধ্যে, স্কুল কলেজের মধ্যে 5 থেকে 6 ঘন্টা থাকে, আর বাকি ঘন্টা কিন্তু বাড়িতে থাকে। আদর্শ স্কুলে আসছে কিনা, স্কুল থেকে বাসাতে ঠিকমতো পৌঁছতো কিনা, খেলার মাঠে গেল বিকালের দিকে, খেলার মাঠ থেকে বাসায় এসে পৌঁছতো কিনা, বা যে কোনো এনভায়রনমেন্টের সাথে পৌঁছে কিনা, ওই যদি লোক আফটার করে এবং টিচাররা যা দিচ্ছে, CW SW দিচ্ছে, এগুলি যদি কন্টিনিউসলি করে, আমার মনে হচ্ছে যে একজন আলোকিত স্টুডেন্টকে আমরা পেতে পারি, যে কথাটা আপনি তুলে ধরেছেন। আমি যে আবারও একটু জিনিসটা তুলে ধরতে যাচ্ছি, বিগত দিনের রেজাল্টের পারফরমেন্স, আর এবছরে আপনাদের রেজাল্টের পারফরমেন্স কেমন গেল এবং কত পার্সেন্ট, এই কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পরাশ সাহেব আপনার সঙ্গে আছি। সম্মানিত স্যার। ধন্যবাদ। আসলে আমার গত কয়েক বছর থেকেই SSC পরীক্ষায় রংপুরের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রেজাল্টের দিক থেকে সেরা অবস্থানে আছি। এবারও আমরা আল্লাহর রহমতে যে আমাদের সেই অবস্থানটা আমরা ধরে রেখেছি। যে পাশের হার হলো 99.87, এক্সেলেন্ট, যা রংপুরের মধ্যে সেরা। আসলে আমরা যদি মনে করি যে আসলে আমাদের প্রতিষ্ঠানটা আমরা A+ যে কারিগর তা না, আমরা A+ আসলে বা গোল্ডেন A+, এগুলো আসলে গোল্ডেন A+ তো সরকারি ভাষ্যমতে এটার কোনো অবস্থান নেই। এটা আমরা দেখি যে বাচ্চাগুলো কীভাবে তারা সবাই ভালো রেজাল্ট করে গড়ে বের হয়ে যায় এবং ভালো প্রতিষ্ঠানে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে, সেটাই হলো মূল লক্ষ্য। আর আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানটা শৃঙ্খলিত প্রতিষ্ঠান, এখানে পুলিশ প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটা পরিচালিত হয়, যেখানে শিক্ষার্থীদের শৃঙ্খলার বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকে না।
আমরা যতক্ষণ আমরা এখানে প্রতিষ্ঠানে তাদেরকে রাখি শৃঙ্খলার মধ্যে রাখার চেষ্টা করি। পাশাপাশি তাদের যে খেলাধুলা, বিতর্ক, সেগুলোর মধ্যে তাদেরকে সম্পৃক্ত রেখে আমরা অন্য সময় যে লিজার টাইমটা তাদেরকে এই সময়ের মধ্যে রাখার চেষ্টা করি, বিভিন্ন অ্যাক্টিভিটিজের মধ্যে রাখার চেষ্টা করি। স্যার বিএনসিসি এবং স্কাউট বা গার্লস গাইড আছে কিনা? জি জি, অবশ্যই বিএনসিসি, স্কাউট এবং গার্লস গাইড তিনটেই আছে। আচ্ছা আচ্ছা। এই জন্য এই গাইড করার জন্য আমাদের 4 জন শিক্ষক আছে। আচ্ছা আচ্ছা। বিএনসিসি এবং স্কাউটের 4 জন শিক্ষক আছে, এর মধ্যে 1 জন ফিমেল আছে, 3 জন মেল টিচার আছে। রাইট, এক্স্যাক্টলি। তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য স্যার আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বর্তমান সরকার মমতা মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সচিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা আজকে ডিজিটাল পার করে স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে স্মার্ট বাংলাদেশ নিয়ে আপনি একটু কথা বলবেন এবং এসডিজি গোল নিয়ে একটু কথা বলবেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সম্মানিত ভাইস প্রেসিডেন্ট স্যার, আমার দেখা আলোকিত কিংবদন্তি সেলিম আহমদ স্যার। ধন্যবাদ। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশকে যে কোন অবস্থা থেকে কোন অবস্থায় নিয়ে আসছেন আমরা সবাই জানি। যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল যে বাংলার মানুষের মধ্যে হাসি ফোটাবে, একটি সোনার বাংলাদেশ উপহার দেবে, যে বঙ্গবন্ধু সেই স্বপ্ন, বঙ্গবন্ধু ঘাতকদের কারণে, বিশ্বাসঘাতকদের কারণে সেই স্বপ্ন বঙ্গবন্ধু পূরণ করে যেতে পারেনি। তবে এই উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা যে নিরলস চেষ্টা করে দেশীয় অর্থে দিয়ে আমরা দেখেছি, পদ্মা সেতু করেছে, যে বাংলাদেশে আজকে বিশ্বের দরবারে উন্নয়নের একটা রোল মডেল হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে। ইতিমধ্যে আমরা ডিজিটালে বলতে পারি যে আমাদের বা পৃথিবীর ইতিহাসে উল্লেখযোগ্য যে আমাদের টার্গেট ছিল, সেই সময়ের পূর্বেই আমরা বাংলাদেশকে একটি ডিজিটালাইজড বাংলাদেশে রূপান্তর করেছে আমাদের প্রধানমন্ত্রী। এখন আমাদের টার্গেট হলো 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করা। তারই ধারাবাহিকতায় যে আমরা দেখেছি যে নতুন কারিকুলাম, যে শুধু বাংলাদেশকে স্মার্ট করলে হবে না, আমাদের যে যারা আগামী দিনের ভবিষ্যৎ, যাদের মাঝে বঙ্গবন্ধু লুকিয়ে আছে, সেই শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক করে তুলতে গেলে এবং এই বাংলাদেশের প্রেক্ষাপটে তাদেরকে আগে স্মার্ট করতে হবে। আর এর ধারাবাহিকতায় আজকে নতুন কারিকুলাম, নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কারিকুলাম আমাদের বাংলাদেশে আমাদের সরকার চালু করেছে। আমরা এই জন্য তাকে অভিনন্দন জানাই যে এই কারিকুলামের আসলে যে একটা বাস্তবমুখী কারিকুলাম, যেটা অনেকে নাম বুঝেই বিরোধিতা করছে বিরোধী দলের মতো, আমি মনে করি যে ঠিক না, কারিকুলামটা অত্যন্ত বাস্তবমুখী, যেটা বিশ্বের বিভিন্ন দেশে চালু আছে। স্যার আপনার সাথে সহমত পোষণ করছি। বারাক ওবামা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, তোমরা দেশের উন্নয়ন যদি দেখতে চাও তোমরা বাংলাদেশের মধ্যে চলে যাও, জননেত্রী শেখ হাসিনা কীভাবে দেশকে উন্নয়ন করছে। আজকে আমরা পদ্মা সেতু করেছি, কর্ণফুলী টানেল করেছি, মেট্রো রেল করেছি, পায়রা বন্দর করেছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 হয়েছে। আমাদের দেশ এখন ডিজিটাল পার হয়ে আমরা এমডিজি গোল আমরা বাস্তবায়িত করে আমরা মমতা মা জননেত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছি। এখন আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলও আমরা দিতে সক্ষম হব। পরবর্তীতে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ দিয়েছিলেন। এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 41 বছর পর 7 মার্চের ভাষণের পরে ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত করেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্যার ভাষণটাকে শুনলে কেমন লাগে এবং আজকে পুরস্কৃত করাতে স্যার আপনার অপরচুনিটির কথাটা তুলে ধরবেন। সম্মানিত স্যার। নিঃসন্দেহে আমি তো নিজে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, দীর্ঘদিন রাজপথে রাজনীতি করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, যেখানে বলা যায় ছাত্র দলের ঘাঁটি ছিল, সেই ঘাঁটিতে থেকেও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে পড়াশোনা শেষ করে চলে এসেছি, কখনো তাদের কাছে নথি স্বীকার করিনি। এই জন্য আসলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু আমাদের জাতির জীবনে যে আমাদের অহংকার ছিল, সেই অহংকার বঙ্গবন্ধু না থাকলে আমাদের থাকবে। যে অনুপ্রেরণা উনি জুগিয়েছেন, সেই অনুপ্রেরণা আমাদের বাংলাদেশ যতদিন থাকবে, বাঙালি জাতি যতদিন থাকবে ততদিন আমাদের অনেক থাকবে। আমরা
সেই বঙ্গবন্ধুর যে পরিকল্পনা, মহাপরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আমরা বর্তমান সমাজে শেখ হাসিনার মাধ্যমে আমাদের যে স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা আমাদের সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন একে একে। যে আসলে দেখেন বাংলাদেশের মানুষের দিকে আজকে তাহলে দেখা যায় যে এই যে উন্নয়ন, বাংলাদেশের মানুষের যে জীবনযাত্রার যে উন্নয়ন, এটা আসলে কল্পনা করা যায় না। আমি কিছুদিন আগেও একটু চিকিৎসার জনিত কারণে ভারতে গিয়েছিলাম, যে আমি সেখানে দেখলাম যে তাদের থেকে আসলে আমরা অনেক ভালো আছি। তারা মুষ্টিমেয় কিছু লোক ভালো আছে, কিন্তু আমাদের দেশে এভারেজে আমরা গ্রামে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যাবে যে একটা করে দামি মোটরসাইকেল আছে, প্রত্যেকের হাতে স্মার্ট মোবাইল ফোন, যেটা বিশ্বের অন্য কোনো দেশে আছে কিনা। আমরা যখন এই যে হাইওয়ে রাস্তায় উঠি, চিন্তা করা যায় না যে এত প্রশস্ত একটা রাস্তা হচ্ছে বাংলাদেশে ঢুকে, কোথায় থেকে টাকা শেখ হাসিনা সংগ্রহ করতেছে চিন্তা করা যায় না। আসলে এগুলো দেখলে মনে হয় না যে বাংলাদেশে কোনো অভাব আছে। স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি 7 মার্চের ভাষণের উপরে যে কথাটা তুলে ধরলেন, আপনাকে অশেষ ধন্যবাদ। এবং ছোটকাল থেকে ছাত্র রাজনীতি করে আসছেন। আমি এই প্রসঙ্গে বলবো, বলবি বল উন্নত মমসী শির নেহারি অনতসী রৈশিক হরিমাদ্রি ভুলক দোলক গোলক বেধিয়া ক্ষুদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিযাত্রী। আমি চপলা চপল চমকি টমকি আমি ফিং দিয়া দেই 3 দৌড়। বলবি বল উন্নত মমসী। কে বলেছে মুজিব নাই? মুজিব আছে বাংলায়, এক মুজিব চলে গেছেন, লক্ষ মুজিব আমাদের ঘরে ঘরে আছেন। আমার দেখা কিংবদন্তি সেলিম স্যার, আপনাকে আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে 7 মার্চের যে কথাটা তুলে ধরেছেন, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরক্ষণে আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে স্যার চলে আসছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি 71-এর চেতনা সম্পর্কে কিছু তুলে ধরবেন আমার চ্যানেল 99। ধন্যবাদ। আসলে একটা কথা বলতে ভুলে গেছি যে আমাদের প্রতিষ্ঠানে বার্ষিক ম্যাগাজিন প্রকাশিত হয়। সেই বার্ষিক ম্যাগাজিনগুলোতে কিন্তু আমি ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন এর উপর লিখে থাকি। আমার লেখাগুলো আপনারা দেখবেন। আচ্ছা, যে একমাত্র আমি লিখে থাকি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এবং আমি লাস্ট যে আমাদের ম্যাগাজিনটা বেরিয়েছে, সেখানে আমি বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণটা পুরো লিখেছিলাম। আমি চাই যে আমরা শুধু হয়তো মুখেই কয়েক লাইন জানি, কিন্তু আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, যাদের উপর নির্ভর করতেছে আমাদের এই যে মুক্তিযুদ্ধের পক্ষে এই শক্তি, যাতে আগামী দিনে দেশ পরিচালনা করতে পারে, এটা যাদের উপর নির্ভর করতেছে, তাদেরকে যদি বঙ্গবন্ধু সম্পর্কে, এই মুক্তিযুদ্ধ সম্পর্কে, বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে জানানো না হয়, তাহলে হয়তো আমরা অনেকটা পিছিয়ে থাকবো। এই উদ্দেশ্যে লক্ষ্য রেখে এদিক দিয়ে স্যার একটু কথাটা আমি বলছি যে 7 মার্চের ভাষণটা আপনি লিখেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে 1108টি ওয়ার্ড ইউজ করা হয়েছে, আর 1108টি ওয়ার্ড থেকে লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার তুলে ধরা হয়েছে। সম্মানিত স্যার, হ্যাঁ, আমি চাই যে আসলে আমি যখনই কোনো বক্তৃতা দেওয়ার সুযোগ পাই ছাত্রদের মধ্যে, আমি কিন্তু চেষ্টা করি মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধের ভূমিকাগুলো, মুক্তিযুদ্ধে বাংলাদেশের বাঙালিদের যে অংশগ্রহণ, এগুলো একটু তুলে ধরার জন্য। যদিও ওই সময় ওগুলোর আসলে থাকে না, সংশ্লিষ্ট থাকে না, তারপরেও সুযোগ পেলে আমি তুলে ধরার চেষ্টা করি আগামী প্রজন্মের কাছে। বিশেষ করে যে এই 30 লক্ষ শহীদ, তাদের বুকের রক্ত দিয়ে যে আমাদের দেশকে স্বাধীন ছিল, 2 লক্ষ লবণ, তার সংগ্রামের বিনিময়ে যে স্বাধীনতা, এই স্বাধীনতার যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেটা যাতে আগামী যারা প্রজন্ম আছে তাদের মধ্যে ছড়িয়ে যায়, তারাও এই আদর্শটাকে বুকে ধারণ করে, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনে দেশ এবং জাতির যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেটা যাতে সফল হয়। বাংলাদেশকে সত্যিকার একটি সাম্প্রদায়িকতার যে বিপক্ষে আমরা যে অবস্থান নিয়েছিলাম, তারা অসাম্প্রদায়িক একটা দেশ বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করতেছিলেন, সেই স্বপ্ন যাতে আগামী প্রজন্ম বাস্তবায়ন করতে পারে। শুধু তাই না, যে আমরা দেখেছি জোট সরকারের আমলে যে শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করা হয়েছিল, বিশেষ করে পাঠ্যপুস্তকে যে মিথ্যা এবং বানোয়াট দিয়ে যে ভর্তি করা হয়েছিল, সেগুলো থেকে আমরা অনেকটা পরিত্রাণ পেয়েছি। আমরা এই জন্য প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি এই অবস্থায়, কলঙ্কজনক অবস্থা থেকে আমাদের উদ্ধার করেছেন। পাশাপাশি বলবো যে যারা বঙ্গবন্ধুর খুনি ছিল, সেই খুনিদের মধ্য থেকে এখনও অনেকের বিচার হয়নি। আমি এই আজকের আপনার এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি গোটা দেশবাসীকে জানাতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আবেদন
বাকি যারা খুনিরা বিভিন্ন ওখানে লুকিয়ে আছে তাদেরকে ধরে এনে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে এনে তাদের পূর্বের ন্যায় যেভাবে বিচার হয়েছে, হ্যাঁ, শাস্তির আওতায় তাদেরকে এনে তাদের ফাঁসি ন্যায় কার্যকর করা হোক। ধন্যবাদ স্যার। ৭১-এর চেতনা সম্পর্কে এবং 15 আগস্টে যে কথাগুলি তুলে ধরেছেন আপনাকে অশেষ ধন্যবাদ। আমি বলবো কবির ভাষায়, কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের গুঁড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে, উড়কি ধানের মুরকি সেজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে ছাপসো চোখে, মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আবু জাফর অবায়দুল্লাহ লেখা কোনো এক মাকে কবিতাটি আজকের বিশেষ দিনে স্যার আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে একটা অনুষ্ঠান করার জন্য। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের স্বর্ণধর ভাইস প্রেসিডেন্ট স্যারের সাক্ষাৎকারটি আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। আমি রংপুর জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে বিদায় রেখে যাচ্ছি স্যার। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ ওভারঅল আপনাকে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। জয় হোক মেহনতি মানুষ।